এই জমিদারের বউ, জমিদারের পোলার বউ, জমিদারের ছেলের বউ, ছেলের বউ ওই সেই দিঘি থেকে মারা যায়, এখান থেকে নিখোঁজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ। তারপর এর মধ্যে 12টা কুয়া আছে, 12টা কুয়া আছে, 12টা কুয়া দেওয়ার পরেও হ্যাঁ আমি এই জায়গায় পানি উঠে নেই। জমিদারের পুত্রবধূ তখন সেই গভীর দিঘিতে একটা কুয়ার মধ্যে নামে। এবং এই দিঘিতে কয়টা ঘাটলা আছে এবং কোন ঘাটলায় কোন সমস্যা হয়েছিল সেটা অলৌকিকভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আসছি বাংলাদেশের ঢাকার পাশের একটি জেলা, সেই জেলাটার নাম হচ্ছে টাঙ্গাইল, এবং টাঙ্গাইল নাগরপুর উপজেলায় আমরা আসছি। আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি অলৌকিক একটা কাহিনী সম্পন্ন বাংলাদেশের বিরল একটি দিঘির ইতিহাস নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমার পেছনে আজকে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা দিঘি। এই দিঘিটা অনেক কাহিনী রয়েছে, অনেক মুরব্বী যারা 80-90 প্লাস বয়সের সিনিয়র, তাদের কাছ থেকে যা জানতে পেলাম এবং কি ইতিহাস ঘেটে যা জানতে পেলাম, এবং এই দিঘিতে কয়টি জীবন্ত ইন্দারা মানে কূপ, পানির কূপ দিঘির মাঝখানে অবস্থিত কয়টা, এবং এই দিঘিতে কয়টা ঘাটলা আছে এবং কোন ঘাটলায় কোন সমস্যা হয়েছিল সেটা অলৌকিকভাবে আজকে তুলে ধরবো আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিও থেকে। আপনারা আমাদের সাথে থাকুন। দিঘির দক্ষিণ পাশে দেখা মেলে এক সরু ঘাটলার যেন চুপচাপ দাঁড়িয়ে থাকা এক ফাঁকা দরজা, আর তার বিপরীতে দেখবেন একটি আধুনিকতার ছোঁয়ায় জলমহল কফি হাউস। চাইলে আপনারা এখান থেকে এক কাপ কফি খেতে পারেন। দিঘির পশ্চিম পাশে অবস্থিত এই দিঘির প্রথম ঘাটলা এবং প্রধান ঘাটলা, আর তার পাশে আছে শত বছরের একটি পুরনো হারানো দিনের বটগাছ। আর এই বটগাছে স্থানীয়দের মুখে শোনা যায় যে গভীর রাতে এই বটগাছ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসে। অনেকে বলে যে এই দিঘিতে যে পুত্রবধূ মারা গিয়েছিলেন সেই নববধূর কান্নার আওয়াজ। সত্যি অনেকটা ভয়ঙ্কর, কিন্তু ভয়টা এখনও ঠিকই আছে। এখানে দাঁড়িয়ে আছি আমি দিঘির একটি কোণায় থেকে ক্যামেরার লেন্স ঘুরছে, কিন্তু দৃশ্যটা একটাই, শুধু পানি আর পানি। এই নীরবতা, এই বিশালতা, সত্যি যেন কিছু লুকিয়ে আছে অবশ্যই এই দিঘির গভীরে। নেমে এলাম পুরনো এক ঘাটলার সিঁড়ি দিয়ে, ধরা পড়ল কিছু চেনা ছাপ, সময়ের চিহ্ন যেন পাথরের গায়ে পাকা। সামনে কয়েকজন গোসল করছে, এটা মনে হয় দীর্ঘদিনের অভ্যাস তাদের। দিঘির চারদিকটা ঘুরে দেখি, আর তখনই চোখে পড়ে সেই কালো কুচকুচে রঙের পানি। আপনারা দেখতেই পাচ্ছেন, অদ্ভুত এক অনুভূতি। এই জল কি শুধুই জল, নাকি লুকানো কিছু ইতিহাসের দরজা? হয়তো পানি উঠে না, পানি না ওঠার কারণে ওই জমিদারের স্বপ্নে দেখে যে তার বড় ছেলের বউ যায় গোসলে আসবে। আচ্ছা আচ্ছা, গোসলে আসার পরে গয়নাঘাটটি পরে, সেই গয়নাঘাটটি দিয়ে পরে দেয় গোসল উঠে করবার আসে, তখন পানি উঠে বুঝছেন, কিন্তু সে আর বাচ্চা থাকে না, মারা যায়। তাই সেই জমিদারের বউ, জমিদারের পোলার বউ, জমিদারের ছেলের বউ, ওই সেই দিঘি থেকে মারা যায়, এখান থেকে নিখোঁজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ। তারপর এর মধ্যে 12টা কুয়া আছে, 12টা কুয়া আছে, 12টা কুয়া দেওয়ার পরেও হ্যাঁ আমি এই জায়গায় পানি উঠে নেই। আচ্ছা আচ্ছা, যখন সে এই জমিদারের ছেলের বউ জায়গায় নিচে নামছে তখন পানিটা উঠছে, কিন্তু পানি উঠছে, কিন্তু সে জমিদারের ছেলের বউ আর উঠতে পারে না। 3 বউর মধ্যে 2 বউ উঠছে, 1 বউ উঠছে। এটাই তাহলে সত্য কাহিনী। তো প্রিয় দর্শক, এই নাগরপুর উপজেলার দিঘির পাশেই ওনার বাড়ি। এই আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম সামাদ, নাগরপুর সদরের। আচ্ছা আচ্ছা, নাগরপুর সদরের রানিং মেম্বার, নাম হচ্ছে আব্দুস সামাদ। তো এই আঙ্কেল অনেক সত্য একটা এবং রহস্যময় একটা আমাদেরকে ইনফরমেশন দিলেন। তার সাক্ষাৎকার শুনে আমাদেরও অনেক ভালো লাগলো, এবং এই আঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন, তিনি যেন বারবার মেম্বার পদে জয়যুক্ত লাভ করতে পারেন। কেউ ইতিহাস খোঁজে, আবার কেউ খোঁজে এক টুকরো শান্তি। শুধু এই দিঘিটাকে একবার নিজ চোখে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দিঘিটির পাশে। প্রিয় দর্শক, এই দিঘিতে 12টা ঘাটলার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট এবং 1 নাম্বার ঘাটলা সেটাই হচ্ছে এই ঘাটলা। আর এই ঘাটলার মধ্যে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি নির্মাণ হয়েছে উপেন্দ্র সরোবর সন
1341 সাল। আর 1341 সাল এই কারণেই এখানে লিপিবদ্ধ করা আছে। এটা অনেক একটা কাহিনী শোনা যায়। আমরা কিছুক্ষণ আগে এই নাগরপুর সদরের যে মেম্বার আব্দুল সালাম, তো আব্দুল সালাম মেম্বারের কাছ থেকে আমরা শুনেছি, তো এই জমিদারের যখন দিঘিতে 6টা কুয়া খনন করার পরও যখন দিঘিতে পানি না ওঠে, তখন কি করছিল, তখন এক জমিদারের ছেলের বউ, জমিদারের পুত্রবধূ তখন সেই গভীর দিঘিতে একটা কুয়ার মধ্যে নামে। তো অলৌকিকভাবে সে নামার পর থেকেই দিঘিটা 1 মিনিটের মধ্যে পানিতে একদম পরিপূর্ণ। তখন লোকমুখে শোনা যায়, এবং সে আব্দুল সামাদ মেম্বারও বলছেন যে তার পূর্বপুরুষরা বলেছে যে সেই জমিদারের পুত্রবধূ এখনো সেই এই দিঘি থেকে উঠতে পারেনি। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঘাটলার একটা উদ্দেশ্যমূলক একটি বিবরণ। তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন সেই ঘাটলাগুলো এবং কুয়াগুলো দেখাবো, আপনারা সাথে থাকেন। দিঘির পূর্ব পাশটা যেন এক ভিন্ন গল্প বলে। কয়েকজন কৃষক মাটিতে বসে দুপুরে খাবার খাচ্ছেন, ঘাম ঝরা পরিশ্রমের মাঝে এটাই হয়তো তাদের শান্তির কিছু মুহূর্ত। দিঘির পাশের এই সাদামাটা দৃশ্যটাও যেন আবেগপ্রবণ হয়ে ওঠে। তো এখান থেকেই সেই জমিদারের যে পুত্রবধূ এই ঘাট দিয়েই সে নেমেছিলেন এই গভীর দিঘির মাঝখানে। তো ওই মাঝখানে যাওয়ার পরে একটা কূপে যখন সেই একটু ঘটি দিয়ে পানি ঢেলে দেয়, ঢেলে দেওয়ার পর আমরা মুখে শুনেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, সেই কুয়া তাৎক্ষণিকভাবে পরিপূর্ণ হয় পানিতে, এবং সেটা এত গতিতে পরিপূর্ণ হয়, এই দিঘিটা সম্পূর্ণ প্লাবিত হতে সময় লেগেছিল মাত্র 1 মিনিট। আর এই দ্রুততার কারণে সেই জমিদারের পুত্রবধূ এই মাঝখানেই পানির নিচে তলিয়ে যায়, তাকে আর কখনোই ওঠানো সম্ভব হয়নি। এটাই আমরা উপসংহারে মুরব্বীদের কাছ থেকে আমরা জেনেছি। তো আশা করব আপনারা যারা এই দিঘিটা দেখার জন্য আসতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা থাকবে, এবং সে সাথে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করবেন এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন এরকম আরও রহস্যজনক ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবার দীর্ঘায়ু সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।